বেগম জিয়ার ভিডিও বার্তা, যে কোনো মূল্যে আগামীকালের সমাবেশ সফল করার আহ্বান। মানুষের জন্য রাজনীতি হলে মানুষ পুড়িয়ে মারা কেন? বিরোধী নেত্রীর প্রতি প্রধানমন্ত্রীর প্রশ্ন। পুড়েছে ৯০০ গাড়ি, ৫০ চালক হেলপার খুন, অবরোধে পরিবহন খাতে ক্ষতি হাজার কোটি টাকা। বেলা ১২টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে আছেন সিয়াম রেজওয়ান। শিরোনাম শুনছিলেন। অবরোধে পড়ছে গাছ, পুড়ছে গাড়ি, পেট্রোল বোমার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না মানুষ, পুড়ে মরছে কথা বলতে না পারা অবলা গরু, থমকে যাচ্ছে শিক্ষা, মুখ থুবড়ে পড়ছে যাতায়াত মাধ্যম, হুমকির মুখে অর্থনীতি। আর এসব নেই আমাদের এই সপ্তাহের বিশেষ আয়োজন অবরুদ্ধ বাংলাদেশ। দেখতে চোখ রাখুন আজ সারাদিন এটিএন নিউজের পর্দায়। যাচ্ছে বিস্তারিত খবরে। ঢাকার প্রবেশ দুয়ার গাবতলীতে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। সেখানকার পরিস্থিতি জানাতে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রেজওয়ান, ৮ দলীয় জোটের কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় তো যানবাহন চলাচল অনেক কম করছে, তো আপনি গাবতলীর অবস্থা কেমন দেখছেন? সিএম, আপনি নিশ্চয়ই, আমি গাবতলী বাস টার্মিনাল ঠিক বাস কাউন্টারগুলোতে দাঁড়িয়ে আছে, যেখানে বাস কাউন্টারগুলো রয়েছে। তো আপনি নিশ্চয়ই অবস্থা থেকে বুঝতে পারছেন যে যাত্রী একদমই নেই। অন্য সময় এখানে কিন্তু প্রচুর যাত্রী থাকে। তার একটি কারণ হচ্ছে, আপনি এরই মধ্যে বলে দিয়েছেন যে অনেকগুলো জেলাতে বিভিন্ন কারণে ধর্মঘট ডাকা হয়েছে এবং সেসব জেলাগুলো থেকে কিন্তু বা বিভাগগুলো থেকে কিন্তু বাসগুলো ছাড়তে পারছে না। তো এ কারণে আসলে ঢাকায় গাড়ি আসেনি। এবং অনেক যে জায়গা থেকে আমি বাস কাউন্টারের সঙ্গে কথা, যারা কাউন্টারের মালিক, যারা কর্মকর্তা আছে বা কর্মচারী আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে গতকাল যে বাসগুলো ছেড়ে গেছে রাতের বেলায়, সেই বাসগুলো অনেকগুলো বাসে কিন্তু এখনো গন্তব্যে পৌঁছেনি। তারা বিভিন্ন কারণ বলেছেন যে ফেরি বন্ধ আছে কুয়াশার কারণে এবং নানা কারণে, পথে নানা সমস্যা হওয়ার কারণে অনেকগুলো বাস কিন্তু এখনো গন্তব্যেই পৌঁছেনি। সেই বাসগুলো ঢাকায় ঢুকবে, তারপরে আসলে গাড়িগুলো ছাড়বে। এ কারণে যেমন ঢাকাতে গাড়ি যেমন কোনো ঢুকছেই না রাজধানী গাবতলী দিয়ে, সেই সঙ্গে গাবতলী থেকে কিন্তু ঢাকার অন্য কোনো জেলাতে আমি দেখতে পাচ্ছি যে গাড়ি ছাড়ছে না। অনেকে যাত্রী আসছেন, তারা জিজ্ঞেস করছেন কাউন্টারগুলোতে, কিন্তু কাউন্টাররা বলছেন যে আসলে টিকিট নেই বা গাড়ি তারা ছাড়বে না। এর কারণ যেটি বললাম, যে গাড়িগুলো গতকাল ছেড়ে গেছে, ঢাকাতে তো এমনি গাড়ি ঢুকছে না নানা কারণে, ধর্মঘটের কারণে বিভিন্ন জেলা থেকে। সেই সঙ্গে যেই গাড়িগুলো গতকাল ছেড়ে গেছে, সেই গাড়িগুলো নানা কারণে পথে আটকা পড়ার কারণে তারা বলছেন যে তারা আজকে আসলে ঢাকা থেকে কোনো গাড়ি আসলে ছেড়েও যাচ্ছে না, অন্তত গাবতলীর এই পরিস্থিতি। আর আরেকটা একটু জানিয়ে যাই যে এই কারণে যে অনেকে এই খবরটি জানেন বা অনেকে অভিজ্ঞতা থেকেই আসলে আজকে গাবতলীতে আসেননি অনেক যাত্রী। তবে যারা এসছেন তাদের বেশিরভাগই আসলে ব্যর্থ মনোরথে তাদের ফিরতে হচ্ছে। তবে আগে যেটি দেখছি, হরতালের সময় পাটুরিয়ার বা ছোট রুটে যেগুলো আরিচা বা এই রুটগুলোতে গাড়ি ছাড়তো, তো আজকে সেই রুটগুলোতে গাড়ির সংখ্যা বেশ কম দেখা যাচ্ছে। এই কারণে যে গাড়িগুলো ছাড়ছে সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড যাত্রীর ভিড় দেখা যাচ্ছে, অত ছাদের যাত্রী যাচ্ছে। আর পুরো গাবতলী জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত হরতাল অবরোধের সময় যে ধরনের নিরাপত্তা দেখি, তেমনটি যদি ততটা যদি কড়াকড়ি নিরাপত্তা না হলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় গাবতলীতে পুলিশ সংখ্যা বাড়ানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি একটি নতুনভাবে একটি তৈরি করা হয়েছে, একটি উপরে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেননি, হয়তো অবস্থান নেবেন, তারা তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে র্যাব বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিনি। তবে যেহেতু নির্বাচনকালীন পরিস্থিতির কারণে আপনারা জানেন, নির্বাচন কমিশনের অনুরোধে এরই মধ্যে সেনাবাহিনী রাস্তায় নেমেছে। এ কারণে আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে এই এলাকা দিয়ে সেনাবাহিনীর টহল যানগুলো যাচ্ছে, মাঝে মাঝে তারা টহল দিচ্ছেন। তাছাড়া পরিস্থিতি মোটামুটি শান্ত আছে।
যে ইনফরমেশনটা আসলে দেওয়ার কথা, মূলত যে ইনফরমেশনটি চেয়ে যাচ্ছে যে গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না, অথবা এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে কোনো জেলা থেকে গাড়িগুলো ঢুকছে না, মোটামুটি ফাঁকাই রয়েছে গাবতলী বাস টার্মিনাল। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সায়াম। জি রেজওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন একটি সংবাদ সম্মেলন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, তার মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি খন্দকার মাহবুব হোসেনের প্রেস ব্রিফিং এ। মিন্টু, প্রেস ব্রিফিং এর কি অবস্থা, আপনি কি জানতে পেরেছেন? মিন্টু, আপনি প্রেস ব্রিফিং এ কি জানতে পেরেছেন আমাদের জানান। প্রেস ব্রিফিং আজকে এই মাত্র শুরু হয়েছে। এখানে জাতীয় প্রেস ক্লাবের 3 তলায় জাতীয়তাবাদী পেশাজীবীর ফোরামের ব্যানারে এই সংবাদ সম্মেলনটা শুরু হয়েছে এবং এখানে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহমেদ এবং আইনজীবী জাতীয়তাবাদী নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এবং এখন সংবাদ সম্মেলন করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এই কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স শুরু হয়েছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রয়েছেন। প্রেস কনফারেন্সটা মাত্র শুরু হয়েছে, তবে ধারণা করা হচ্ছে যে আজকে আগামীকালকে যে বিএনপির যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম সম্পর্কে আর কি এই সংবাদ সম্মেলনটা ডাকা হয়েছে, এবং সেক্ষেত্রে যে সারা দেশে বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলে বাধা এবং নেতা কর্মীরা আসতে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তো আমরা হয়তো সংবাদ সম্মেলনটা আরেকটু শোনা পরে হয়তো বিস্তারিত আমরা জানাতে পারবো। সরকার এতদিন বলেছে বিরোধী দল অবরোধ করে। আজকে আমরা দেখছি সরকার গণতন্ত্রকে হত্যা করার জন্য সারা বাংলাদেশে অবরোধ সৃষ্টি করেছে। বাংলার মানুষ ইনশাআল্লাহ এই অবরোধ ভেঙে গণতন্ত্র কায়েম করবে। আগামীকাল তারা ঢাকার শহরে উপস্থিত হবে। ইতিমধ্যে হাজার হাজার লোক পথে আছে, হাজার হাজার লোক ঢাকা এসে গেছে। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো, আপনারা এদেশের সন্তান, আপনারা আপনাদের ভাই, আপনারা কি করে দেশটাকে ধ্বংস করার জন্য একটি বিশেষ ক্ষমতাসীন দলকে সহায়তা করছেন। আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করুন। তার অর্থ এই না গণতান্ত্রিক পদ্ধতিতে যে মিছিল হবে, জনস্রোত যে বয়ে যাবে তাতে বাধা দিবেন, সেটা হতে পারে না। আপনারা এই দেশের সন্তান, অতএব কোনো অবস্থায় দেশটা যাতে ধ্বংস না হয়ে যায়, দেশের স্বাধীনতা যাতে খর্ব না হয়, ক্ষুণ্ণ না হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু করুন। রাস্তায় লোক নামলে তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, এটা কোনো এদিকে কোনো উদাহরণ নাই। আমি সারা বাংলাদেশের লোকদেরকে, গণতান্ত্রিক লোকদেরকে পেশাজীবী সংগঠনের তরফ থেকে এবং বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বরে কণ্ঠ মেনে বলতে চাই, আসুন বাংলার গণতান্ত্রিক সম্মেলন, গণতন্ত্রের পক্ষে মানুষ, আসুন যুব সমাজ, আসুন বোনেরা, বাংলাদেশে আসুন, ঢাকা রাজধানীতে আসুন, সমবেত হন, গণ আন্দোলনের শান্তিপূর্ণ শরিক হন। ইনশাআল্লাহ গণতন্ত্র কায়েম হবে, বাংলার মানুষ গণতন্ত্র পাবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌম খর্ব করার অধিকার কারো নাই, অধিকার থাকবে না।
সাংবাদিক ভাইয়েরা, আমি জানি আপনাদের উপরে সেন্সরশিপ হচ্ছে, আমার সাংবাদিক ভাইদের ও আইনজীবী ভাইদের উপরে অনেক জুলুম হচ্ছে, অনেক নির্যাতন হচ্ছে, ও আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবুও গণতন্ত্রের এই মিছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের অভিযাত্রায় আমরা সবাই সামিল হব, প্রয়োজন বোধে জীবনে জীবন দিব, কিন্তু গণতন্ত্রের অধিকারের রক্ষার আন্দোলনে আমরা পিছপা হব না। বাংলাদেশের স্বাধীনতাকে কোন অবস্থায় যাতে খর্ব না হয়, আমরা কারো দাবেদার রাষ্ট্র হয়ে থাকতে রাজি না। আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। যে উদ্দেশ্যে আমার 30 লক্ষ ভাই বোনরা রক্ত দিয়েছিল, মা বোনরা ইজ্জত দিয়েছিল, সেই উদ্দেশ্যে, সেই স্বাধীনতা, সেই গণতন্ত্র, সেই মানবাধিকার, সেই অর্থনৈতিক মুক্তির জন্য ইনশাআল্লাহ আমরা 18 দলের নেতৃত্বে থাকব। দেশে গণতন্ত্র কায়েম হবে, এই আশ্বাস দিয়ে, এই আশা রেখে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়বাদী শক্তি জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, 18 দলীয় জোটের আগামীকালের সমাবেশকে ঘিরে জাতীয় প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আর সেখানে ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। 18 দলের মার্চ ফর ডেমোক্রেসিকে সামনে রেখে সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক, নৌ ও রেলপথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নাশকতার আশঙ্কায় বগুড়া থেকে ঢাকা সহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া মোটর মালিক সমিতি। আগামী রোববার দুপুরের পর থেকে বাস চলাচল করবে বলে জানিয়েছে তারা। সকাল থেকে কুমিল্লার বাস টার্মিনালগুলো থেকে ঢাকাগামী কোনো যানবাহন ছেড়ে যায়নি। নাশকতার আশঙ্কায় যানবাহন ছাড়ছেন না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সিরাজগঞ্জ ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল। আজ ও আগামীকাল এই রুটে কোনো বাস চলবে না বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। এছাড়া কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও বন্ধ রয়েছে। আগামীকাল রাজধানী নয়াপল্টনে মার্চ ফর ডেমোক্রেসি উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের মানুষকে সমবেত হবার আহ্বান জানিয়েছেন 18 দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে এ সমাবেশের অনুমতি না দেওয়ার ডিএমপির সিদ্ধান্তের পরপরই শুক্রবার এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বেগম খালেদা জিয়া। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বেগম জিয়াকে পরোক্ষভাবে অবরুদ্ধ করে সরকার তাকে একা করার চেষ্টা করছে। এতে 18 দলীয় জোটের আন্দোলন বাধাগ্রস্ত হবে না। গোটা বাংলাদেশের সব জায়গা থেকে বিপুল লোক সমাগম হওয়ার কথা এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, তারা প্রস্তুত হয়ে চলে আসতেছে রাস্তাতে বাধাপ্রাপ্ত। এর কিছুক্ষণ পরই ডিএমপি কর্মকর্তারা নিশ্চিত করেন যে নাগরিকদের নিরাপত্তার কারণে 18 দলীয় জোটের পূর্ব ঘোষিত 29 ডিসেম্বরের সমাবেশের অনুমতি দেওয়া হবে না। 18 দলের পক্ষ থেকে এই সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এক ভিডিও বার্তায় গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশবাসীকে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। আগামী 29শে ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমবেত হতে অনুরোধ করছি। আমি আশা করি সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা 29শে ডিসেম্বর ঢাকায় গণতন্ত্র রক্ষার সমাবেশে শরিক হবেন। সরকারের একতরফা নির্বাচন বর্জন করে 18 দলীয় জোটে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে হ্যাঁ বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। শুক্রবার রাতভর রাজধানীতে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। ভোর রাত পর্যন্ত এ অভিযান চলে। রাতে ঢাকার বাইরে থেকে রাজধানীতে যানবাহনও ঢুকেছে কম।
কুয়াশা ঢাকা রাজধানীতে শুক্রবার সারা রাত ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ভোররাত পর্যন্ত চলা অভিযানে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করে বিভিন্ন থানায় নেওয়া হয়। রাজধানীর লালমাটিয়ায় এক জামাত নেতার বাসায় অভিযান চালিয়ে লিফলেট ও ব্যানার সহ 4 জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তবে আটকের বিষয়ে মিডিয়াকে কিছু বলতে রাজি হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতে ঢাকার বাইরে থেকে খুব কম সংখ্যক যান ঢুকেছে রাজধানীতে। বিভিন্ন জায়গায় তল্লাশিও করা হয় এসব যানবাহনে। গাড়িতে বিভিন্ন জায়গায় তারা মাল নামাইছে এবং উঠাইছে, এগুলো তারা চেক করছে। অনেক যমুনা সেতু এবং টাঙ্গাইল সিরাজগঞ্জ 3 জায়গায় একটু চেক দিছে। কোন কোন এলাকায় সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশনে 2টি ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রায় শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পুলিশের এই অভিযান চলে। পুলিশ সূত্র জানিয়েছে, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেসে জঙ্গি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের সন্দেহজনক ও টিকিটবিহীন প্রায় শতাধিক যাত্রীদের আটক করা হয়। এছাড়া ট্রেন 2টি থেকে বাকি যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়া হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে 18 দলের মার্চ ফর ডেমোক্রেসিকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় সারা দেশ থেকে আটক করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। জন্য হলে কেন মানুষ পুড়িয়ে মারছেন? শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় এক কর্মী সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এই প্রশ্ন করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী নিজে ঘরে বসে থেকে আন্দোলনের নামে সাধারণ মানুষ, পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যদেরও পুড়িয়ে মারছেন। আরো জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। মাত্র 1 মাসের ব্যবধানে কোটালীপাড়ায় এটি আওয়ামী লীগ সভানেত্রীর দ্বিতীয় সফর। বরাবরই গোপালগঞ্জের এই আসন থেকে শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হন। এবার সারা দেশে 154টি আসনে 14 দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আওয়ামী লীগ সভানেত্রীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে। কোটালীপাড়ায় আওয়ামী লীগের এই কর্মী সভায় দলটির সভানেত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ উন্নত হয়, আর বিএনপি জামাত ক্ষমতায় আসে ধ্বংস করতে। বাসে মানুষ যায়, তার উপর আগুন দিয়ে পুড়িয়ে যাত্রীদের মেরে ফেলে। এটা কে কবে শুনেছে? রাজনীতি যদি মানুষের জন্য হয় তো মানুষকে কেন হত্যা করবে? দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানান প্রধানমন্ত্রী। তাদের কোনো নেতা হুকুম দেয় যে পুলিশ মারো, তো পুলিশ মারবে আর বাকি পুলিশরা বসে থাকবে কেন? বাকি পুলিশরা তো বসে থাকবে না। কোটালীপাড়ার এই কর্মী সভা শেষ করে আওয়ামী লীগ সভানেত্রী রওনা হন পদ্মাপাড়ের জেলা মুন্সিগঞ্জের দিকে। এই নির্বাচনী সফরে এসে প্রধানমন্ত্রীকে বহনকারী নৌযানেও বাংলাদেশের জাতীয় পতাকা উঠতে দেখা যায়নি। নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই নির্বাচনী সফরগুলোতে পতাকাবিহীন গাড়িতেই অংশ নিচ্ছেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী এই নির্বাচনী জনসভাগুলোয় তার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী 5 জানুয়ারির নির্বাচনে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে অংশ নিতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার। লোহজং কলেজ মাঠে এই নির্বাচনী জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ ভোট দেবে, সেই ভোটে বাধা দেবার অধিকার কারো নেই। আগামী 5 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, নির্বাচনে ভোট দেবেন। কেউ যদি বাধা দিতে আসে সেখানেও প্রতিরোধ গড়ে তুলবেন, যেন আপনাদের অধিকারে কেউ বাধা দিতে না পারে। আওয়ামী লীগ সভানেত্রীর 2 দিনব্যাপী নির্বাচনী সফরের শেষ জনসভাটি আয়োজন করা হয় শ্রীনগর স্টেডিয়ামে। এই জনসভায় যোগ দিয়ে শেখ হাসিনা আবারও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি নেত্রীকেই দায়ী করলেন। যেখানে যেখানে মানুষ হত্যা করেছে একদিন তার বিচার এই বাংলার মাটিতে হবে, আর উনি হবেন ওই বিএনপি নেত্রী, হবে হুকুমের আসামি। হুকুমের আসামি করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তার বিচার একদিন বাংলার মাটিতে করব। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 3টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইশতেহার ঘোষণা করবেন। নির্বাচনের মাত্র 8 দিন আগে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি।
এবার ইস্তেহারের স্লোগান, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানা গেছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে যা যা করণীয় সবই বলা হয়েছে এবারের ইস্তেহারে। এছাড়া রূপকল্প 2021 বাস্তবায়নের পথে যেসব কাজ বাকি আছে সেগুলো কখন কিভাবে বাস্তবায়ন করা হবে তাও থাকছে। এর আগের নবম সংসদ নির্বাচনের 17 দিন আগে 2008 সালের 12 ডিসেম্বর দিন বদলের সনদ শিরোনামে দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন শেখ হাসিনা। ওই ইস্তেহার সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই ইস্তেহারে রূপকল্প 2021 শিরোনামে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নে ছিল আওয়ামী লীগের গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ সভা হচ্ছে। সভায় আছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, আর সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। তিনি সরাসরি জানাচ্ছেন সভার পরিস্থিতি। মহসিন, আমি ঢাকায় বসে আছি, আমরা সব মুক্তিযোদ্ধার স্ত্রীকে ঢাকায় বাংলাদেশ আগরতলা নিয়ে গেছি, আপনি কি জান নাই? তখন থেকে ষড়যন্ত্র আপনি শুরু করেছেন, আপনার ষড়যন্ত্র শেষ হয় নাই। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ আগামীকাল। আপনি অনেক মনে করেন আগামীকাল, আমি কিন্তু বলি আগামীকাল থেকে শুরু। যতদিন পর্যন্ত বাংলাদেশে একটা রাজাকার থাকবে এই পর্যন্ত আমাদের লড়াই চলবেই। তাই এখন আপনারা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের যার যার ওয়ার্ড আরো শক্তিশালী করতে হবে। ঢাকায় 103টি ওয়ার্ড, 18টা ইউনিয়ন, এক তালে চলবে। 10টা ওয়ার্ড করলো, 10টা ওয়ার্ড করলো না, তাহলে আড্ডা বেরোতে হবে না। আমি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আবারও বলি, সব প্রত্যেক ওয়ার্ডের নেতা, থানার নেতাদের সঙ্গে নগর নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই, অনেক কাজ আমরা ফাঁকি দিয়েছি। বুকে হাত দিয়ে বলতে হবে, নগর, থানা, ওয়ার্ড আমরা কিন্তু দায়িত্ব পালন করেছি কিনা, অনেকই করি নাই। এখন কিন্তু ফাঁকি দিতে পারবে না। একটা অঘোষিত লড়াইয়ে, যুদ্ধে আমরা লিপ্ত রয়েছি। এই যুদ্ধে জয় ছাড়া কোন রাস্তা নাই। এই 5 তারিখে নির্বাচন হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, তার নেতৃত্বে ঢাকা শহরে ঢেলে সাজাবো। যারা ফাঁকিবাজ, যারা কাজ করেন না, খালি পদ দিয়ে বসে রয়েছেন, এদের কিন্তু জায়গা আমি দেব না। যদি আমার হাতে কলম থাকে, আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা ঢাকা শহরে অলি গলি রাস্তা মানুষ বাবার নাম, মার নাম পর্যন্ত জানি। ফাঁকি দিতে পারবেন না। এমন ভাবে সংগঠন করব যে একটা সুইচ দিলে 121টা ওয়ার্ড এক তালে তালে নাচবে। সেই সংগঠন আমি শেখ হাসিনাকে উপহার দেব। ফাঁকি দেওয়ার কোন রাস্তা নাই। ঢাকার একটা মাত্র উপায় সংগঠন শক্তিশালী করা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গেলে একমাত্র রাস্তা হলো সংগঠন, সংগঠন, সংগঠন। তাই আগামীকাল হবে মহড়া। থানার সভাপতি, সাধারণ সম্পাদক ওপরে একটু দেখা করবেন। আপনার লোক একটু আলাদা কানে কানে কথা কমবো। আমি কি জন্য কমবো বুঝছেন না? আরে জোরে বলেন, বুঝছেন? হ্যাঁ। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে আমরা তা সরাসরি সম্প্রচার করছিলাম। এবারে আমাদের এই সপ্তাহের বিশেষ আয়োজন, অবরুদ্ধ বাংলাদেশ। টানা অবরোধ আর হরতালের প্রধান টার্গেটই যেন দেশের পরিবহন খাত। অবরোধে পেট্রোল বোমা আর আগুনে পুড়ে খুন হয়েছেন পরিবহনের অর্ধশত চালক ও হেলপার। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আগুন দেয়া হয়েছে 900 গাড়িতে। ভাঙচুর হয়েছে প্রায় 4000 বাস, ট্রাক, কভার্ড ভ্যান সহ বিভিন্ন পরিবহন। ক্ষতি হয়েছে শত কোটি টাকারও বেশি। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে গত 24শে ডিসেম্বর হরতাল ও অবরোধ হয়েছে 65 দিন। এসব কর্মসূচিতে নাশকতাকারীদের প্রধান টার্গেট ছিল পরিবহন খাত। বিএনপি সহ 18 দলীয় জোটের অবরোধের কারণে 20 দিন ট্রাক চালাতে পারেননি শাহিনুর রহমান। অভাবের সংসারে আর কতদিনই বা ঘরে বসে থাকা যায়, তাই সাহস করে গত শনিবার সবজি বোঝাই ট্রাক নিয়ে বেরিয়েছিলেন। উৎকণ্ঠা গোপন করে হাসি মুখে স্বামীকে বিদায় জানিয়েছিলেন স্ত্রী সেতু। সেই সঙ্গে কাজ শেষে দ্রুত বাড়ি ফেরার অনুরোধ করেছিলেন। শাহিনুরও বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে। শাহিনুরের মৃত্যুর মধ্য দিয়ে সাম্প্রতিক অবরোধ হরতালে
নিহত চালক ও হেলপারের সংখ্যা দাঁড়ালো 50-এ। নিহত পরিবারের স্বজনদের এমন আকুতির কি জবাব আছে? আমাদের ফ্যামিলিটার পুরোটা এখন কি করবে? পথে বসে কাঁদবে তো। এগুলোর তো বিচার হওয়ার দরকার, এগুলোর বিচার চাই আমরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে এই সময় পুড়িয়ে দেয়া হয়েছে 900 বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন, যা থেকে বাদ যায়নি গরু বোঝাই ট্রাকও। টাকার হিসেবে এতে ক্ষতি হয়েছে 72 কোটি টাকা। 2012 সালের নভেম্বর থেকে 2013-এর 24শে ডিসেম্বর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে 4000 গাড়ি। ভাঙচুরের কারণে গাড়ি মালিকদের ক্ষতি গুনতে হয়েছে 40 কোটি টাকারও বেশি। এই ধরনের নারকীয় ঘটনা আমার মনে হয় সে 71 সালের পাক হানাদার বাহিনীকে হার মানিয়েছে বর্তমান অবরোধকারীরা যেভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে পরিবহন সেক্টরের উপর। পরিবহন সেক্টরটাকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সারা দেশে পরিবহন মালিকদের গাড়ি আছে 3 লাখ। এসব গাড়ির বেশিরভাগই ব্যাংক ঋণে কেনা। আগুন ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গাড়ি একদিন বন্ধ থাকলে ক্ষতি হয় 10,000 টাকা। 3 লাখ গাড়ি হওয়াতে এই ক্ষতি প্রতিদিন 300 কোটি টাকা। শুধু ডিসেম্বর মাসেই 17 দিনের অবরোধ হরতালে ক্ষতি হয়েছে 5,100 কোটি টাকা। এমন পরিস্থিতিতে অনেক মালিকই দেউলিয়া হবার পথে। আর গাড়ি না চললে এই খাতে দৈনিক ভিত্তিতে কাজ করা 80 ভাগ শ্রমিকের না খেয়ে দিন কাটাতে হয়। এর শেষ কবে? এই এক বছরের সুদটা যেন সম্পূর্ণভাবে পরিবহন সেক্টরের কোম্পানিগুলোর সুদটা যেন মওকুফ করা হয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। টানা হরতাল অবরোধে বিপর্যস্ত অর্থনীতি, ফলে কঠিন হয়ে পড়ছে খাদ্য বস্ত্রসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ। ব্যবসায় ক্ষতি হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত গোলাম কাদের রবর রিপোর্টে। কারওয়ান বাজারের চালের আড়ত ভরা আমনের মৌসুমেও নেই নতুন চাল, কারণ টানা হরতাল অবরোধে চাল আনা সম্ভব হচ্ছে না। আর এ কারণে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 1 টাকা করে। চালের মতো অন্য সব খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থাও এখন বিপর্যস্ত। সুপার শপগুলোতে মিলছে না টাটকা মাছ, মাংস কিংবা সবজি। পাশাপাশি এখানেও কমছে ক্রেতা। অন্যদিকে দাম বাড়ছে এসব পণ্যের। কারো ট্রাকই তো মুভ করতে পারছে না। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে শাকসবজি আসতো এবং আমাদের কিছু নিজস্ব প্রোগ্রাম ছিল, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে যে জিনিসগুলো সংগ্রহ করতাম, সেই যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা করতে পারছি না। এখন আমাদেরকে নির্ভর করতে হচ্ছে লোকাল সাপ্লায়ারদের উপরে। সেই পণ্যটি আমাকে বেশি দামেও কিনতে হচ্ছে। বাসস্থানের স্বপ্নেও আঘাত হেনেছে হরতাল এবং অবরোধ। নির্মাণ কাজ ব্যাহত হওয়ায় সময় মতো ফ্ল্যাট পাচ্ছেন না 50 ভাগ ক্রেতা। হস্তান্তর সম্ভব হচ্ছে না 20,000 ফ্ল্যাট। সিমেন্ট, বালি বা বিভিন্ন শিল্প, প্রায় 200 শিল্প কিন্তু এটার সাথে জড়িত। এই শিল্পর সাথে জড়িত যারা পুরা কিন্তু আমাদের অর্থনীতিটা, পুরা দেশের অর্থনীতি কিন্তু বিরাট বিরূপ প্রতিক্রিয়া পড়ে এই শিল্প বন্ধ হয়ে গেল। হরতাল অবরোধে তৈরি পোশাক খাতের 2 মাসের ক্ষতি হয়েছে প্রায় 7,000 কোটি টাকার। আটকা পড়েছে সম্প্রতি ঈদে কেনা 400 কোটি টাকার চামড়াও। কাঁচা চামড়া কিনতে পারতেছি না। তারপরে এখন আর আগে তো মজুদ আছে, ঈদের মজুদ আছে, ওইটাও পাঠাতে পারতেছি না। কি একটা ঝামেলায় পড়ছি। এখন 2 নেত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনারা আপোষ হয়ে একটা কিছু আমাদের করেন। নতুন বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলোতেও পড়ে আছে হাজার হাজার কোটি টাকা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক দেখছিলেন এই সপ্তাহের বিশেষ আয়োজন অবরুদ্ধ বাংলাদেশ। ফিরছি অন্যান্য খবরে। রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিষয় সংকটে বাংলাদেশ, নাগরিক ভাবনা। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম কাদের রবু। দর্শক, তার মাধ্যমে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সিপিডির সভায়। প্রস্তাবনা যেটি দেওয়া হয়েছে যে নাগরিক সমাজ যদি রাষ্ট্রপতির অধীনে একটি নির্বাচন, এই নির্বাচনের ফর্মুলাগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে পরে সেই ব্যাপারেও প্রধান দুই দলের কাছে একটি প্রস্তাবনা রাখা যায় কিনা। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমি মনে করি এই প্রেক্ষিতে যদি আমরা যাই, তাহলে হয়তো একটি সমাধান দিকে আমরা সবাই মিলে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আমাকে শামসুর রহমান চৌধুরীকে
এখন কথা বলতে দিতে হবে, তবে ওনার আরেকটা মিটিংয়ে যেতে হবে। উনি স্থায়ী কমিটির সদস্য না, রানাদা উনি ভাইস প্রেসিডেন্ট বিএনপি। স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুব এখানে উপস্থিত আছেন, এনাম ভাইও আছেন উপদেষ্টার বিরোধী দলের নেত্রী, ওনারা থাকবেন। কিন্তু আপনারা ইউ উইল হোল্ড দ্য ফোর শামসুল ভাইকে যেতে দিবেন। আপনাকে সময় বেঁধে দিচ্ছি না, আপনাকে মিটিংয়ে যেতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দীর্ঘ ব্যক্তিগণ, সালাম আদাব। অত্যন্ত সমিতিতে হয়তো আজকের এই বিনিময় সভা একটু আগে হলো না ভালো হতো। আমি প্রথমে যে কথাটা বলবো যে 5ই জানুয়ারির এই তথাকথিত নির্বাচন বা প্রহসনের নির্বাচন করার ব্যাপারে বা স্থগিত করার ব্যাপারে গতকাল যে বিষয়ে মাহফুজ আলম একটি প্রতিবেদন দেখেছেন, সকলেই মোরলেস আজকের এই সভায় দেখলাম একমত যে এই নির্বাচন প্রহসনের নির্বাচনকে বন্ধ করা উচিত, রেফার করা উচিত, স্থগিত করা উচিত। এই ব্যাপারে কারো দ্বিমত নেই। এখানে আমি একটা কথা বলতে চাই যে জাতিসংঘের অধীনে 3টি বৈঠক হলো আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিনিধিত্বদের মধ্যে, এটা কিন্তু প্রথম কথা উঠেছিল বিএনপির পক্ষ থেকে এই 5ই জানুয়ারি নির্বাচনটা স্থগিত করেন, স্থগিত করেন। তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুস্থ পরিবেশ করার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা বৈঠকে বসতে পারি। সেটা তত্ত্বাবধায়ক কথা সরকারের কথা উল্লেখ হয়নি, এখানে সর্বদলীয় কথা সরকার উল্লেখ হয়নি। এটা হল বিএনপির পক্ষ থেকে প্রস্তাব। তখনই কিন্তু এই 154 জনের ঘটনা ঘটে। সেই যাত্রার সূচনা হয়েছিল ডিসেম্বর মাসের 9 তারিখ। তখন থেকে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা থাকতো তাহলে হয়তো তখনই স্থগিত করার উদ্যোগ নেওয়া হতো এবং আজকে হয়তো আমরা ভিন্ন অবস্থায় থাকবো। তবে কালকে মাহফুজ আলমের এই মন্তব্য প্রতিবেদনের এই ক্যাপশনটা তার সাথে আমি সম্পূর্ণ একমত। এই ঘোষণায় নির্বাচনকে অবশ্যই স্থগিত ঘোষণা করা উচিত এবং সুষ্ঠু পরিবেশে মূল দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ সংলাপে বসে আলাপ আলোচনায় বসে সকলের কাছে গ্রহণযোগ্য পন্থা বের করা প্রয়োজন। দর্শক, আমরা ছিলাম সিপিডির সভায়, সেখানে আলোচনার বিষয় ছিল সংকটে বাংলাদেশ নাগরিক ভাবনা। দর্শক, আমরা আগে জানিয়েছি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ সভা হচ্ছে। সভায় আছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সভার পরিস্থিতি জানতে। কিছু বলার নেই, আমি শুধু কিছু কথা বলে আমি শেষ করব। এখানে আবেগ উত্তেজনার ব্যাপার নেই। আমার কাছে মনে হয় 42 আমাদের স্বাধীনতা উত্তর 42 বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় আমরা এখন অতিক্রম করছি। 42 বছরের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় আমরা এখন অতিক্রম করছি। আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই চ্যালেঞ্জও আমরা অতিক্রম করতে পারব। তার বড় প্রমাণ এবং উদাহরণ 42 বছর পর দুটা অবিস্মরণীয় বিশ্ব রেকর্ড বাংলাদেশে স্থাপিত হয়েছে গত 16ই ডিসেম্বর। এ দুটি ঘটনায় ওয়ার্ল্ড রেকর্ড। একটি হলো 3 লাখ লোক স্বাধীনতার ঘোষণাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে একসঙ্গে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছি। আরেকটা ঘটনা পাশাপাশি প্যারেড গ্রাউন্ডে সেদিন বাংলাদেশের 27,117 জন বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায়
হিউম্যান ফ্ল্যাগ বা মানব পতাকা তৈরি করে পাকিস্তানকে পরাজিত করেছে। কারণ পাকিস্তান গত বছর এরকম একটা উদ্যোগ নিয়ে তাদের সে মানব পতাকা 24,200 জন উপস্থিত ছিল। আর বাংলাদেশের এই মানব পতাকা সে কারণে 27,117 জন গ্রিনিজ বুকে স্থান পেয়েছে। এটা মুক্তিযুদ্ধের পক্ষে ওয়ার্ল্ড রেকর্ড। এবং এই যে জাতীয় সঙ্গীত একসঙ্গে একটা মাঠে 3 লাখ লোক বাঙালি নরনারী শিশু একসঙ্গে গেয়েছে। এর দ্বারা এটাই প্রমাণ হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, আমরা অভ্রান্ত নয়, দেশ পরিচালনায় ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্ত অবস্থান আমরা নিয়েছিলাম, 16ই ডিসেম্বরের এই দুটি ঘটনা মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো রাজনৈতিকভাবে বাঙালি এখনো বিজয়ী। দর্শক, আমরা ছিলাম বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে মহানগর আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে, আর সেখানে বক্তব্য রাখছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এবারে নিয়ে নিচ্ছি বাইজিৎ স্টিল বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।